আসসালামু আলাইকুম। শুরু করছি প্রেয়সীর হৃদয়বকুল উপন্যাসের প্রথম পর্ব। লিখেছেন নাবিলা ইস্ক, পাঠে তানজিনা আহমেদ। আষাঢ়ের এই দূর বর্ষাকাল। সময়টা তখন 2011 সাল। নীল সাদা আকাশ জুড়ে তখন মেঘেদের আনাগোনা, অনেকটা নীলাম্বরের শুভ্রতার লুকোচুরি, যেন শিল্পীর হাতে আঁকা ক্যানভাসের স্থির চিত্র। তার নিচ দিয়ে বিস্তৃত হয়েছে একটি হাইওয়ে। টয়োটা নামের কালো গাড়িটি হাইওয়ের উপর ছুটছে কিছুটা মন্থরগতি দিয়ে। তার গন্তব্য এখন চট্টগ্রাম। হাইওয়ের পাশ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ নদী জল, অদূরে সবুজ রাঙ্গা গাছগাছালি সরাসরি, দৃষ্টির সীমানা জুড়ে সবুজের সমারোহ, আশ্রয় পড়া প্রকৃতির অপূর্ব রূপ সৌন্দর্য। অরু মুগ্ধ নয়নে অনিমেষ ক্ষেত্র দেখছে আর উপভোগ করছে। উম্মদ হাওয়ার তুলে তার লম্বা গৌণ খুদা কেশ নৃত্য করছে। ডান হাতের আঙুলগুলো অবিন্যস্ত আলোকেশ কানে গুঁজে রাখতে ব্যস্ত। কালো মনির আঁখি দুটির পাখির যুগল পলক ফেলতে দ্বিধান্বিত, সেখানে সূর্যের কিরণ কনে কনে বিরক্ত করছে। এতে না চাইতেও কিরণের তেলে চাপটে বন্ধ করে নিতে হচ্ছে নয়ন যুগল। হাতে থাকা রোদ চশমাটি চটজলদি করে পরে নিল সে। বাবা আনোয়ার সাহেব তার পাশেই বসে আছে। রুটে কালো রঙের ল্যাপটপ, চোখে রয়েছে তার পাওয়ার চশমা। লম্বা চৌড়া স্বাস্থ্যসম্মত সুদর্শন পুরুষ তিনি। বয়স 50 পেরিয়েছে বটে, তবে দেখতে 50 পেরোনি বলে মনে হয় না। পাশাপাশি বসে পিতাকন্যার চেহারা রয়েছে বাহ্যত মিল। গায়ের রং ও চেহারার এক একটা বাজ অনেকটাই কাছাকাছি। আনোয়ার সাহেবের ফোনে রিংটোন বেজে উঠল। কলটি রিসিভ করে তিনি কাজ সম্পর্কে 2-4 বাক্যে নির্দেশনা দিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, রোদ লাগছে না? কখন থেকে কাজ নামিয়ে রেখেছ? এবার ওটাও এসিটা অন করতে বলি। অরুণ কণ্ঠে মুগ্ধতার রেশ বুঝে গেল। প্রত্যুত্তরে সে বলল, এভাবেই তো ভালো লাগছে। কি সুন্দর বাতাস অনুভব করছো না? আকাশটাকে দেখো, মনে হচ্ছে ক্যানভাস নীল সাদা রঙে তাকে আঁকা হয়েছে। আর নদীটা কি অপরূপ তাজল, কত স্বচ্ছ। দুলিপালি সম্পর্কেও একটু বিবরণ দাও। পাশ দিয়ে যাওয়া গাড়িটা সুরে দেওয়া কালো দুয়ার সম্পর্কেও একটু বিশ্লেষণ দাও। কেমন অনুভব করলে কালো দুয়ারটির হাওয়া মুখেনি? এই অনুভূতিটা জানতে আমি ভীষণ আগ্রহী আম্মু। অরুণ মুগ্ধতার ভাবটা মুহূর্তেই কেটে গেল। গাল ফুলিয়ে ঠোঁট পাকিয়ে কাজটা অযত্নে তুলে দিল সে। তেজক দৃষ্টিতে তাকালো বাবার দিকে। তেরা করে জবাব দিল তাকে, অসাধারণ অনুভূতি। কালো তোমার স্বাদ একদম অমৃত, জিহ্বায় লেগে আছে এখনো। আর দুলিপালির কাছে তোমার ওই 5 স্টার হোটেলের খাবার তো একদমই ফেল। আনোয়ার সাহেব নিরুদ্বেগ নির্লিপ্ত। মেয়ের সঙ্গে তর্কে গেলেন না। অবশ্য তর্কে তিনি বিজয়ী হবেন না, বরং ড্রাইভার নয়নের পাশে বসা ম্যানেজার মৃদুলের উদ্দেশ্যে বললেন, এসিটা ছাড়ো তো মৃদুল। মৃদুল নির্দেশ অনুযায়ী এসিটা অন করে দিল। বয়সে আনোয়ার সাহেবের 2-1 বছরের ছোট হলেও তাকে কোনো দিক দিয়ে দেখতে ছোট মনে হচ্ছে না। শ্যামবর্ণ চেহারার গাম্ভীর্য লেপ্টে রয়েছে। অতিমাত্রায় বুজন এবং অলস জীবনযাপনের ফলে একটু বুড়িওয়ালা পেট হয়েছে তার, যা ইন করা শার্ট বের করে বেরোতে চেষ্টা করছে। ওর সানগ্লাসটা খুলে রাখলো। মাথাটা সিটে এলিয়ে নীরবতা ভেঙে বলল, মৃদুল আঙ্কেল, স্টেরিও সারেন, FM শুনি। মৃদুল সারল। পরক্ষণে বেশ এলো মেয়েলি কণ্ঠ, আপনারা শুনছেন পিপল রেডিও 91.6 FM। অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে একটি বাংলা গান ছাড়া হলো। গায়ক পুরুষালী কণ্ঠে গেয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। গায়কের সঙ্গে অরুও তালে তাল মিলিয়ে গাইছে। এই গানটি প্রতি বড্ড দুর্বল সে। ইয়ারফোন কানে গুঁজে কত অগণতিবার যে শোনা হয় এটি। গান শেষ হতেই পুনরায় শুরু হলো অ্যাডভার্টাইজমেন্ট। FM এর এই একটা দিক ওর ভীষণ অপছন্দ। গানের চেয়ে বেশি শুনতে হয় বিজ্ঞাপন। সময়টাকে এড়ানোর জন্য সে পাশে ফিরে জিজ্ঞেস করলো, গানটা কে গেয়েছে বলো তো বাবা? আনোয়ার সাহেব 1 সেকেন্ড সময় না নিয়ে জবাব দিলেন, আমি জানি না। এহেন জবাব শুনে সে অভ্যস্ত। তাই ঝটপট দৃষ্টি ঘুরিয়ে তাকালো মৃদুলের দিকে। গালভর্তি হেসে একই প্রশ্ন করলো তাকেও, বলুন তো আঙ্কেল, গানটা কে গেছে? মৃদুল সময় নিয়ে ভাবলো, ভেবেচিন্তে দ্বিধান্বিত কণ্ঠে জবাব দিল, হাবিব ওয়াহিদ নাকি? পারফেক্ট,
একদম ঠিক বলেছেন আঙ্কেল। আমি জানতাম আপনি জানবেন। এই গানটা 2006 সালের ওয়ান অফ দ্য মোস্ট হাইপার ডিমান্ডিং সং। কে শুনেনি এই গান? হৃদয়ের কথা মুভিটিও বেশ জনপ্রিয় ছিল। রিয়াজের অ্যাক্টিং দারুণ ছিল, আমার তো বেশ লেগেছিল। অরু গানের গায়ক থেকে ধরে মুভি এবং তার নায়ক নায়িকা নিয়ে অনায়াসে বকবক করে গেল কতক্ষণ। এতে গাড়িতে উপস্থিত কারো কোনো হেলদোল হলো বলে মনে হলো না। আনোয়ার সাহেব আগের মতোই নির্লিপ্ত বসে আছেন, দৃষ্টি তার ল্যাপটপে। মৃদুল অনিচ্ছা সত্ত্বেও অরুর প্রশ্নের উত্তরে হু হা করে যাচ্ছে। ধীরে ধীরে গাড়ির ভেতরে নীরবতা চেয়ে এলো। আনোয়ার সাহেব পাশ ফিরে মেয়েকে এক পলক দেখলেন। সে ইতিমধ্যে ঘুমের ঘুরে তলিয়ে গিয়েছে। ঘুমাবে না? গতকাল মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল টেস্ট এক্সাম শেষ হয়েছে। পরীক্ষার পুরো সময়টা জুড়ে গিয়েছে এক অবর্ণনীয় পড়ার চাপ। রাতভর পড়াশোনা আর পড়াশোনা। কাল পরীক্ষা শেষ হলো, কই একটু বিশ্রাম নেবে, তা না করে বাবার সাথে বিজনেস ট্যুরে বেরোবে বলে চলে এসেছে। আনোয়ার সাহেবও নিরুপায়, তার একমাত্র সন্তানের সামনে। মাও তার স্নেহ না পেয়ে বড় হওয়া মেয়েটির কোনো ইচ্ছেই তিনি ফেলতে পারেন না। ল্যাপটপটা উড়ু থেকে সরিয়ে রাখলেন। হাত পাইয়ে ঘুমন্ত মেয়ের হেলে দুলে পড়া মাথাটা নিজে উড়ুতে রাখলেন যত্নের সাথে। এক কোনায় রাখা পাতলা কম্বলটা অরুর শরীরে মেলে দিলেন। হাত ঘড়িতে তখন সকাল 9:11। কণ্ঠ নামিয়ে মৃদুলের উদ্দেশ্যে বললেন, সামনে রেস্টুরেন্ট ফেলে গাড়ি থামাবে, মেয়েটা ব্রেকফাস্ট করেনি। 2 কিলোমিটার সামনেই একটা রেস্টুরেন্ট আছে স্যার, কি আনবো মামনির জন্য? বার্গার, কোল্ড ড্রিঙ্কস এসবই তো খায়, ভালো কিছু আনলে তো মুখে তুলবে না। জাঙ্কফুডের প্রতি ওর এত নেশা। চট্টগ্রাম আনোয়ার সাহেবের অন্যতম জনপ্রিয় গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যার নাম আরবি কমার্শিয়াল হাউস। ঢাকায় তার শাখা আছে। কাজের সূত্রে চট্টগ্রাম তার কয়েকদিন পর পর ফিরতে হয়। অবশ্য চট্টগ্রাম তার জন্মভূমি, তবে সেখানে তাদের বসবাস না, তারা পার্মানেন্টলি ঢাকায় শিফট। নীরবতায় অরূপ ভালো ঘুম হলো। তার দীর্ঘ ঘুম ভাঙল তখন ঘড়ির কাঁটা ঘুরছে 11:10। পেটে বসবাস করা ইচ্ছে পাকা ইঁদুরগুলো শব্দ করে ডাকছে। বাবার উড়ুতে মাথা রেখে ঘুম কাতর কণ্ঠে অরু বিড় করে বলল, খিদে পেয়েছে, ব্রেকফাস্ট আনিয়েছি, খেয়ে নাও। অরু তখনই উঠল, জানালার কাছ নামাল। এখানকার বাইরের দৃশ্যটি নির্জন শান্ত। অদূরে দেখা যাচ্ছে নদীর স্রোত, মনে হচ্ছে নদীর ভেতরে রয়েছে সূর্য। সূর্যের প্রতিফলনটি সুন্দরভাবে পড়েছে। নয়ন গাড়িটা রাস্তার একপাশে থামালো। পানির বোতলটা এগিয়ে দিল অরুর দিকে। অরু বোতলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ইসলাম ধর্মের বিধান মতে বৈধ পানিটুকুরে এক ডুব এখন আমার পেটে চালানো হবে। পরপর ডক শব্দ তুলে বোতলে অর্ধেকটা পানি শেষ করলো। গাড়ির দরজা খুলে বোতল হাতে বেরোলো, মুখে পানি নিয়ে কুলি করলো। চোখ মুখে পানি ছিটিয়ে নিজেকে সতেজ করে পুনরায় গাড়িতে উঠে বসলো। টিস্যু দিয়ে মুখমণ্ডল মুছল। ইতিমধ্যে গাড়িটা চলতে শুরু করেছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে বার্গারে কামড় বসিয়েছে সে। 3-4 কামড় খেয়ে বাবার মুখের সামনে এগিয়ে ধরল। আনোয়ার সাহেব এক কামড় খেলেন। খেতে খেতে অরুর হঠাৎ মনে পড়ল শেফালির কথা। শেফালি মৃদুলের ছোট মেয়ে, অরুর বয়সী। দুজনের দেখা হয় চট্টগ্রাম এলেই। মৃদুলের জন্মস্থান তো চট্টগ্রাম, বাড়িঘর, ছেলেমেয়ে, স্ত্রী সব ওখানে। সেই সূত্রে অরুর সঙ্গে ভালো সম্পর্ক আছে শেফালির। মেয়েটা অরু পছন্দও করে। তার স্পষ্ট মনে আছে আজ মেয়েটার জন্মদিন, সে উপহারও কিনেছে, দেয়া প্রয়োজন। অরু বলল, আঙ্কেল, গাড়িটা কি প্রথমে আপনাদের বাড়িতে থামানো যায় না? মৃদুল চমকে উঠল, মাথা ঘুরিয়ে তাকালো মালিকের দিকে। দ্বিধাদ্বন্দ্ব তার চেহারায় মিশে আছে। আনোয়ার সাহেব মৃদুলের জিজ্ঞাসা দৃষ্টি দেখে মেয়েকে জিজ্ঞেস করলেন, কেন যেতে চাচ্ছ? আজ তো শেফালির জন্মদিন, আমি একটু দেখা করতে চাই। মৃদুল অসহায় অনুভব করল। মালিক কিংবা মালিকের মেয়ে এর আগে কখনো তার বাড়িতে প্রবেশ করেননি, এর প্রয়োজনও হয়নি। ওরা চট্টগ্রাম এলে তাদের নিজেদের বাংলাতে থাকে। একা একা বোরিং অনুভব করবে বলে আনোয়ার সাহেব মৃদুলের ছোট মেয়েকে পাঠিয়ে দিতে বলেন। এতে মৃদুলের কিংবা তার পরিবারের আপত্তি নেই, উল্টো তার ছোট মেয়ে এক পায়ে রাজি। এইভাবেই দুজনের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এখন মৃদুল খেয়াল করল তার মালিকের চেহারায় চিন্তার বাজ। ভদ্রলোক মেয়ের ইচ্ছাকে অপূর্ণ কখনোই রাখেননি, এবারও রাখবেন না। আনোয়ার সাহেব বললেন, শেফালিকে তুলে নেব যাওয়ার পথে, চলবে? মৃদুল মাথা দুলিয়ে সায় জানালো। সে জলদি বাড়িতে ফোন করে জানালো তার মালিক ও মালিকের মেয়ে আসবে শেফালিকে নিতে। শেফালি যেন তৈরি হয়ে থাকে। আসসালামু আলাইকুম।